আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বেগম জিয়ার চিকিৎসায় চীন থেকে ঢাকা এসেছেন 5 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এ নিয়ে দেখুন নূর হোসেনের রিপোর্ট। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে 5 দিন ধরে চিকিৎসাধীন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চলছে তার চিকিৎসা। গেল কয়েকদিনের মতোই হাসপাতালের সামনে নেতাকর্মী ও উৎসুক সাধারণ মানুষের ভিড়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে যাতে দোয়া করে, কারণ দেশের এই পরিস্থিতিতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন। উনি যেন আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করে এবং শরীরে সুস্থ হয়ে সেরে উঠেই আবার যেন আমাদের এই দলকে নেতৃত্ব দিতে পারে। আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে যেন উনি অংশগ্রহণ করে আবার এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে। কখনো কোনো আলেম ওলামার উপরে জুলুম করেন না, কোনো দেশের মানুষের উপরে জুলুম করতে দেখি না। তো আমরা দেশবাসীর কাছে বলবো যে আমরা খালেদা জিয়া ম্যাডামের সুস্থতা কামনা করতে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীন থেকে ঢাকা এসেছেন 6 বিশেষজ্ঞ চিকিৎসক। সোমবার দেশে আসবে চিকিৎসকদের আরও একটি দল। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন, বাদবাকি আল্লাহ ভরসা। এই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার, আর দোয়া করছেন এবং আশা করি দেশের মানুষের ভালোবাসায় দোয়ায় এবং চিকিৎসকদের অবশ্যই সার্বক্ষণিক যে চিকিৎসা চলছে তিনি সুস্থ হয়ে আবার ফিরবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে আইনগত কোনো বাধা আছে বলে মনে করেন না আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। তারপরও যদি কোনো আইনগত বাধা থাকে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন দেশে আসবেন সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন, নিশ্চয়ই তারেক রহমান উপযুক্ত সময়েই দেশে ফেরত আসবেন। বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা দেশে আসলে তার নিরাপত্তার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। কমিশন চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে। শিউলি রায়ের রিপোর্ট। ভোটার তালিকা সংশোধন, প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া সহ সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের জানাতে আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে কমিশন। নতুন এনআইডি কার্যক্রম চালু আছে জানিয়ে এই সময় কমিশনের সিনিয়র সচিব বলেন, 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে কেবল তারাই ভোটার তালিকায় থাকবেন। 31শে অক্টোবরের আগেও যদি আপনি 18তে হয়ে থেকে থাকেন কিন্তু আপনি তখনও হননি, কিন্তু পরবর্তীতে ধরেন নভেম্বরের 1 তারিখে হয়েছেন, কিন্তু যেহেতু আমাদের চেক আউট
ডেটটা ছিল, কাট অফ ডেটটা ছিল 31 তারিখ পর্যন্ত, কাজে আপনাকে অন্তর্ভুক্ত করার সুযোগটা নাই। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকা ভুক্তি সিদ্ধান্ত নিতে পারে ইসি। আমার জানা মতে না। ঠিক আছে, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনগত আছে, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিয়েন। অন্যদিকে নারায়ণগঞ্জের নির্বাচন সংক্রান্ত কর্মশালা শেষে নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকার বলেন, আচরণ বিধিমালা লঙ্ঘনকারীদের কোনো ছাড় নয়। আচরণ বিধি ভঙ্গ করলে কাউকে ছাড় দিবে না নির্বাচন কমিশন, এই মেসেজ আমরা দিচ্ছি। এবং ওই যে কি বলে যে লোক দেখানো শোকজ ফোকজের মধ্যে নাই, সোজা ক্যান্ডিডেটের যে প্রার্থিতা সেটি বাতিল হয়ে যাবে। এছাড়াও প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা 1 সপ্তাহ বাড়িয়ে 25শে ডিসেম্বর নির্ধারণ করেছে ইসি। সময়সীমা ওটাকে বাড়িয়ে 25শে ডিসেম্বর। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট দুর্নীতির মামলায় 2 বছরের সাজা হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের। এর মধ্য দিয়ে বাংলাদেশের আদালতে ব্রিটিশ কোনো নেতার সাজা হওয়ার এটি প্রথম ঘটনা। একই মামলায় তার মা শেখ রেহানাকে 7 বছর এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 আসামির 5 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট দুর্নীতির মামলায় 2 বছরের সাজা হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির। একই মামলায় তার মা শেখ রেহানাকে 7 বছর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর সাজা দেয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদি আরও 6 মাসের জেল দিয়েছে। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট জালিয়াতির 4র্থ মামলায় রায় ঘোষণার দিনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালতে হাজির করা হয় এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করে আদালত। আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। টিউলিপ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে তার পরিবারের নামে প্লট বরাদ্দ নেন। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন, সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ভবিষ্যতে ক্ষমতাধর ব্যক্তিদের জন্য এ রায় কড়া বার্তা। পর্যবেক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন, একটা সূরার আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জাল জালিয়াতির সাথে জড়িত থাকিও না। আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জাল জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। এর আগে একই অভিযোগে 3টি মামলায় শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেয়া হয়। এই 3 মামলায় তার 2 সন্তান জয় ও পুতুলকেও 5 বছর করে সাজা প্রদান করে আদালত। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে টিউলিপের রায় নিয়ে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যের অধিকাংশ গণমাধ্যম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিনা উপস্থিতিতে বিচার শেষে বাংলাদেশে এমপি টিউলিপ সিদ্দিককে কারাদণ্ড এমন শিরোনামে খবর প্রকাশ করেছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির রায়ে কারাদণ্ড হলেও টিউলিপ সিদ্দিকের এই সাজা খাটার সম্ভাবনা নেই বললেই চলে। দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলেছে, আসামিদের অনুপস্থিতিতেই এই মামলার বিচার কাজ ও রায় ঘোষণা করা হয়েছে। এছাড়া টিউলিপের দণ্ডের খবর জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস, স্কাই নিউজ, দ্য ডেইলি মেইলের মতো গণমাধ্যমগুলো।
যুক্তরাজ্যের গণমাধ্যম ছাড়াও বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপি টিউলিপের কারাদণ্ডের খবর প্রকাশ করেছে অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না গিয়েও কেউ কেউ ক্ষমতার প্রভাব দেখাচ্ছেন এবং প্রশাসনিক কু করার মতো কর্মকাণ্ডের চেষ্টা করছেন। খুলনা মহানগরীর শিববাড়ি বাবরি চত্বরে জামাত ইসলামী সহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আজিজুল ইসলাম। খুলনায় জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। সোমবার বিকেলে সমাবেশ শুরুর আগেই বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে শিববাড়ি বাবরি চত্বরে। চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় না গিয়েও অনেকেই ক্ষমতার দাপট দেখাচ্ছেন, ষড়যন্ত্রের জাল বুনছেন। এ ধরনের মানসিকতা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুর্নীতি অব্যাহত রয়েছে, ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনিক কু করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেখ না দেখ, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, জাকপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বক্তব্য রাখেন। জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই। এখন আপনারা গুন্ডামি, সেন্টার দখল, বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন। সেদিন ভুলে যান। এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে। জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব। দেশ এবং জাতির প্রশ্নে কারো কাছে মাথা নত করব না। দেশের প্রশ্নে কোনো আপোষ করব না। আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে ঘোষণা দেন দলের নেতারা। ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এই ঐক্য জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তারা। এনটিভি নিউজ ডেস্ক। পৃথক সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগ কর্তৃত্বপরায়ণ শাসন ব্যবস্থা ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্তি পেল বলে জানিয়েছে সিনিয়র আইনজীবীরা। জুডিশিয়ারি, বিচার বিভাগ ও ন্যায় বিচারের স্বার্থে ভবিষ্যৎ সরকারও এই বিধান কার্যকর করবে বলে আশা প্রকাশ করেছেন এই মামলার বাদী মাজদার হোসেন। তামজিদ সুমনের রিপোর্ট। চিত্তে শপথ করিতেছি যে ২৪-এর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে। সে বছরের ২১শে সেপ্টেম্বর প্রথম ভাষণে বিচার বিভাগের রোডম্যাপের বক্তব্যে প্রধান বিচারপতি পৃথক সচিবালয়ের কথা উল্লেখ করেছিলেন। বিচার বিভাগের উপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। অবশেষে রোববার রাতে জারি হয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫। ফলে নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণ মুক্ত হয় বিচার বিভাগ। এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে। আমাদের আজকে স্বতন্ত্র সচিবালয় সুপ্রিম কোর্ট এটা স্বতন্ত্রভাবে করলেই শুধুমাত্র হবে না, আমাদের এর সঙ্গে এটাকে প্রকৃত অর্থে কার্যকরী করার জন্য আমাদের আরও অনেক বিষয়গুলো আমাদের এর মধ্যে আনা জরুরি। আইন মন্ত্রণালয়ের অধীনে তাদের যে নিয়ন্ত্রণ ছিল সেটি এখন সম্পূর্ণভাবে প্রধান বিচারপতির অধীনে সচিবালয় কর্তৃক নিয়ন্ত্রিত হবে। পৃথক সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ ও দ্বৈত শাসনের অবসান ঘটবে বলে আশা আইনজীবীদের। এই সময়ে বিচার বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখন বিচারকদেরকে মনে রাখতে হবে যে জাতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যে দায়িত্বটা পালন করছেন সেটা যাতে সবসময় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। তবে প্রশ্ন থেকে যায় এই অধ্যাদেশ নতুন সরকার পাশ করবে কিনা। মামলার বাদী মাজদার হোসেনের আশা বিচার বিভাগ ও ন্যায় বিচারের স্বার্থে ভবিষ্যৎ সরকার এই বিধান কার্যকর করবে।
যাই হোক না কেন জনস্বার্থে হতে হবে। বিচার বিভাগ বড় নয়, সরকার বড় নয়, লেজিসলেশন বড় নয়, বড় হচ্ছে জনগণ, যার জন্য স্টেট এই জনস্বার্থের প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইট যাতে কার্যকরী হয়, তারা যেন সঠিক বিচার পায়, এটা আমাদের সব অর্গানকে দেখা উচিত। 1999 সালের 2 ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে রায় দেয় সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। কিন্তু দীর্ঘ 15 বছরেও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ সরকার। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের সংহতি জানানোয় সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, আগামী নির্বাচন সংস্কারের পক্ষে বিপক্ষে নির্বাচন, সরকার পরিবর্তনের নয়। বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে নাহিদ বলেন, গণতন্ত্র সার্বভৌমত্বের লড়াইয়ে তার অবদান জাতি মনে রাখবে। সামনের নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট জনসম্মুখে প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিডিআর কল্যাণ পরিষদের কর্মকর্তারা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আগামী 7 দিনের মধ্যে পুরো রিপোর্ট জনগণের মাঝে প্রকাশের দাবি জানান। অন্যথায় আবারও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, যারা বিডিআর হত্যাযজ্ঞে জড়িত ছিল তাদের বাঁচাতে একটি মহল এখনও ষড়যন্ত্র করছে। প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা এবং যারা জড়িত ছিল না অথচ কারাগারে আছে তাদের দ্রুত মুক্তির দাবিও জানান তারা। তদন্ত কমিশনের দাখিলকৃত প্রতিবেদন আগামী 7 কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গভাবে জনসমক্ষে প্রকাশ করতে হবে। 2, যারা প্রকৃতভাবে দায়ী তাদের বিরুদ্ধে নতুন করে নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে। 3, ধারালো অভিযোগে দণ্ডিত নির্দোষ ও অভিযুক্ত বিডিআর সদস্যদের মুক্তি, চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ দ্রুত নিশ্চিত করতে হবে। কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রথম দিনে 2 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামীকাল জেরা করবে প্রসিকিউশন। এর আগে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। এ সময় হাসানুল হক ইনুর আইনজীবীরা দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে ইনুর সম্পৃক্ততা নেই। পরে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। জুলাই বিপ্লবকে তথাকথিত বলে মন্তব্য করে ইনু রাষ্ট্রদ্রোহিতা করেছেন। অন্তর্বর্তী সরকার অনেক বেশি এবং উচ্চাভিলাষী সংস্কার করে ফেলেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এসব সংস্কার নির্বাচিত সরকার হজম করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে বলেও উল্লেখ করেন তিনি। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি ভবন সভাকক্ষে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। সুযোগ পেলে সরকারি প্রকল্পের ক্ষেত্রে বিদেশি সহযোগী সংস্থার কাছ থেকে ঋণ নেয়াকে সর্বনাশী নীতি বলে আখ্যায়িত করে এই নীতি থেকে বেরিয়ে আসার কথা বলেন তিনি। এর আগে চলতি অর্থ বছরের 6ষ্ঠ একনেক সভায় 15,383 কোটি 51 লক্ষ টাকা ব্যয়ে 17টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিদেশি বিনিয়োগে বাধা তৈরি করবে দেশে এমন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত গ্লোবাল সোর্সিং এক্সপো 2025 ঢাকা এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো অফলাইনে গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজনের মধ্য দিয়ে দেশের উৎপাদন ও বিনিয়োগ খাতে গতিশীলতা পাবে। ভবিষ্যতে এলডিসি থেকে উত্তরণের পর নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি। প্রদর্শনীর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন
রফতানি ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে হওয়া 3 দিনব্যাপী এই প্রদর্শনীর পর্দা নামবে আগামী বুধবার। জটিল চিন্তা না করে সিরিজ নির্ধারণী ম্যাচে জয়েই মনোযোগ রাখতে চান বাংলাদেশের বোলিং কোচ শন টেইট। বিশ্বকাপের আগে বিপিএল অনুষ্ঠিত হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সুযোগটা নিতে চায় আয়ারল্যান্ড। আগের 2 ম্যাচ সন্ধ্যায় হলেও চট্টগ্রামে দুপুর 2টায় শুরু হবে তৃতীয় ও শেষ টি20। মোমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশের, তাও আবার ঘরের মাঠে। সমর্থকদের জন্য মেনে নেওয়াটা কঠিন হলেও বর্তমান পরিস্থিতিটা এমনই। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে ভিন্ন পরিকল্পনার বিলাসিতা করার সুযোগ নেই। বোলিং কোচ শন টেইট অবশ্য জয় ভিন্ন অন্য কিছু ভাবছেন না। প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর দ্বিতীয় টি20তে যে আত্মবিশ্বাস ফিরেছে সেটাই ধরে রাখতে চান বোলিং কোচ। আর বিশ্বকাপের আগে বিপিএলকে সুবিধাজনক হিসেবেই দেখছেন তিনি। আমাদের চিন্তাভাবনা খুব বেশি জটিল করার প্রয়োজন নেই। আমার মনে হয় আমাদের শুধু ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতার দিকেই মনোযোগ দেওয়া উচিত। সিরিজ শেষে কিছুটা বিরতি আছে, কিন্তু আত্মবিশ্বাসটা আমাদের সাথেই থাকবে। তাই ম্যাচ শেষে জয় পাওয়াটাই সবচেয়ে ভালো ব্যাপার। এদিকে এবারে সফরে দুর্দান্ত খেলছে আয়ারল্যান্ড। ব্যাট হাতে 2 ম্যাচেই ভালো করেছে তারা। সুযোগ আছে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের, সেটা মিস করতে চান না আইরিশ কোচ। গত 2 ম্যাচে আমরা বেশ ভালোই করেছি, তবে আমরা আরও উন্নতি করতে চাই। সামনে বিশ্বকাপ, এটা মাথায় রেখেই আমরা এই সিরিজ শুরু করেছি। যতটা ম্যাচ খেলতে চেয়েছিলাম ততটা খেলতে পারিনি, তবে আমরা আমাদের প্রক্রিয়া মেনে ভালো খেলতে চাই, এটাই লক্ষ্য। শুধু বিশ্বকাপই নয়, বাংলাদেশের জন্য বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ এটি। তাই জয় দিয়েই বছরটা শেষ করতে চায় লিটন দাসের দল। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।